আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষরাই উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। গাণিতিক সমস্যাগুলোর মধ্যে দেখো, ষষ্ঠ অধ্যায়ের উপর আমি 3টি ক্লাস নেব। 3টি ক্লাসের মধ্যে আজকে আমি তোমাদের জন্য প্রথম ক্লাসটা শুরু করছি। এই গাণিতিক সমস্যার উপর 3টা ক্লাস নেব, তার মধ্যে আজকে প্রথম ক্লাস। এর পরবর্তীতে আমি আরো 2টা ক্লাস নেব। এখন আজকে আমি স্থূল সংকেত এবং আণবিক সংকেতের যে অঙ্কগুলো সেগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। যোগে উপস্থিত মৌলগুলোর শতকরা পরিমাণ যোগ করতে হবে, অর্থাৎ উদ্দীপকে যে মৌলগুলো দেওয়া থাকবে, যে মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া থাকবে, যেমন উদ্দীপকে কিছু মৌল দেওয়া থাকবে, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ম্যাগনেসিয়াম, এরকম সাইজের কিছু মৌলের শতকরা পরিমাণ দেওয়া থাকবে। বলা থাকবে যে হাইড্রোজেন দেওয়া আছে 20%, কার্বন দেওয়া আছে 30%, অক্সিজেন দেওয়া আছে 40%, এরকম কিছু মৌলের শতকরা পরিমাণ দেওয়া থাকবে। যৌগে উপস্থিত মৌলগুলোর শতকরা পরিমাণ প্রথমে আমরা যোগ করব। যদি যোগফল 100% হয়ে যায়, শতকরা 100% হয়ে যায়, তাহলে আমরা বলবো যৌগতে অন্য কোনো মৌল নেই। আর যদি যোগফল 100% না হয়, তবে যৌগটিতে অন্য আরেকটি মৌল আছে। সেই মৌলটি আমি কিভাবে বের করব? তাহলে যৌগে যে মৌলগুলোর যে মৌলগুলো দেওয়া থাকবে, সেই মৌলগুলোর শতকরা পরিমাণ যোগ করে আমরা 100 থেকে বিয়োগ করে অপর মৌলটির শতকরা পরিমাণ বের করব। অর্থাৎ অন্য মৌলটির শতকরা পরিমাণ নির্ণয়ের জন্য যৌগে যে মৌলগুলো দেওয়া আছে সেগুলোর মোট যোগফল, সেগুলোর মোট সংখ্যা বা শতকরা পরিমাণ, সেগুলোর মোট শতকরা পরিমাণ 100% থেকে বিয়োগ করে অপর মৌলটির শতকরা পরিমাণ নির্ণয় করব। অন্য মৌলটি যদি সরাসরি উল্লেখ না থাকে, তবে উদ্দীপকে যৌগ উল্লেখ থাকলে অপর মৌলটি সাধারণত কার্বন এবং অ্যাসিড উল্লেখ থাকলে অপর মৌলটি হাইড্রোজেন হবে। অথবা উদ্দীপকে যদি বলা থাকে যে অক্সাইড, সেখানে ম্যাগনেসিয়ামের পরিমাণ দেওয়া আছে, তাহলে অপর মৌলটা হবে অক্সিজেন। অক্সাইড উল্লেখ থেকে কার্বনের পরিমাণ দেওয়া আছে, তাহলে অপর মৌলটি হবে অক্সিজেন। অক্সাইড উল্লেখ থেকে নাইট্রোজেন দেওয়া আছে, তাহলে অপর মৌলটি হবে অক্সিজেন। অক্সাইড উল্লেখ থেকে ক্যালসিয়াম দেওয়া আছে, তাহলে অপর মৌলটি হবে অক্সিজেন। প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে মৌলের পারমাণবিক ভর জানা থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে পারমাণবিক ভরটা অবশ্যই ওই মৌলটার পারমাণবিক ভর আমাদের জানা থাকতে হবে, তবেই কেবল শতকরা পরিমাণটাকে আমরা ভাগ করতে পারবো। যদি ভাগফল পূর্ণ সংখ্যায় না হয়, তবে প্রাপ্ত ভাগফলগুলোর মাঝে যে ক্ষুদ্রতম সংখ্যা পাবো তা দিয়ে আবার প্রাপ্ত ভাগফলগুলোকে ভাগ করতে হবে। প্রথমে আমরা শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। ভাগ করে দেখব যে ভাগফলগুলো পূর্ণ সংখ্যায় আসছে কিনা। ভাগফলগুলো যদি পূর্ণ সংখ্যায় না হয়, তবে প্রাপ্ত ভাগফলগুলোর মাঝখানে যে ক্ষুদ্রতম সংখ্যা পাবো, সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রাপ্ত ভাগফলগুলোকে পুনরায় আবার ভাগ করতে হবে। এরপরও যদি ভাগফলগুলো পূর্ণ সংখ্যা না হয়, তবে ইচ্ছে মতো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রাপ্ত ভাগফলকে গুণ করে পূর্ণ সংখ্যায় আনতে হবে।
ভাগফলগুলো যদি পূর্ণ সংখ্যায় না হয় তবে আমরা ইচ্ছে মতো ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অথবা 3 এরকম ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রাপ্ত ভাগফলগুলোকে গুণন করে পূর্ণ সংখ্যায় আনতে হবে। এরপরও যদি পূর্ণ সংখ্যায় না হয় তবে পূর্ণ সংখ্যার কাছাকাছি মানে আসলে, পূর্ণ সংখ্যার কাছাকাছি একটা সংখ্যায় যদি আসে, যেমন 0.99 আসলে সেটাকে আমরা 1 লিখব, 2.99 আসলে সেটাকে 3 লিখব, 3.99 আসলে 4 লিখব, 2.002 যদি আসে তবে সেটাকে আমরা 2 লিখব। অর্থাৎ দশমিকের পরে যদি 0 আসে তাহলে আমরা ওই পূর্ণ সংখ্যাটুকুই নিব। 1.001 আসলে আমরা 1 লিখব, এরকম ইত্যাদি লেখা যায়। যদি পূর্ণ সংখ্যার কাছাকাছি মানে চলে আসে তাও আমাদের পূর্ণ সংখ্যায় নিতে হবে, কারণ মূল সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। এই জন্য আমরা যে মূল সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা জানা থাকতে হবে। মূল সংখ্যা নির্ণয়ের জন্য প্রথম কাজ হলো আমরা দেখো কি করলাম, যে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটা কি, প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটা কি তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। তারপরে প্রাপ্ত ভাগফলগুলোর মাঝখানে যে ক্ষুদ্রতম সংখ্যা পাইছি সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রাপ্ত ভাগফলগুলোকে আবার পুনরায় ভাগ করছি। তারপরও যদি পূর্ণ সংখ্যা না হয় তবে ইচ্ছে মতো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমরা কি করব, গুণন করব। গুণন করার পরেও যদি দেখি যে ভাগফল পূর্ণ সংখ্যায় আসে নাই, তখন আমাদের লাস্ট কাজ হলো যে পূর্ণ সংখ্যার কাছাকাছি মানে পৌঁছলে আমরা ওইটাকে পূর্ণ সংখ্যা ধরে নিব। এখন কিছু মৌলের পারমাণবিক ভর দেওয়া হলো তোমাদের সুবিধার্থে, এইগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এগুলো যদি তোমাদের আয়ত্তে না থাকে তবে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক করতে পারবা না। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, হিলিয়ামের হলো 2, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 11, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লোরিনের 19, নিয়নের হলো 20, সোডিয়ামের হলো 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সিলিকনের 28, ফসফরাসের 31, সালফারের 32, ক্লোরিনের 35.5, আর্গনের হলো 40, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের 40, স্ক্যান্ডেনিয়ামের 45, টাইটেনিয়ামের 48, ভ্যানাডিয়াম 51, ক্রোমিয়ামের 52, ম্যাঙ্গানিজ 55, আয়রন 56, কোবাল্ট 58, নিকেল 59, কপার 63.5 আর জিঙ্ক হলো 65। এরপরে আমরা 1 নম্বর অঙ্কটায় চলে যাব। দেখো 1 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করো। একটি যৌগে হাইড্রোজেন ইকুয়াল টু 2.04%। একটি যৌগে হাইড্রোজেনের যে পরিমাণটা, অর্থাৎ হাইড্রোজেনের শতকরা পরিমাণটা এখানে দেওয়া আছে 2.04%, সালফারের পরিমাণ দেওয়া আছে 32.65% এবং অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 65.31%। এর স্থূল সংকেত নির্ণয় করো। যৌগে উপস্থিত মৌলগুলোর যোগফল, যৌগে উপস্থিত মৌলগুলোর যোগফল আমরা বের করব। দেখো যৌগটাতে যে মৌলগুলো আছে তার শতকরা পরিমাণটা আমরা যোগ করব। হাইড্রোজেনের 2.04, 32.65 এবং অক্সিজেনের দেওয়া আছে 65.31%। এটা আমরা যোগ করে দেখলাম যে 100% হয়েছে, অর্থাৎ যৌগটিতে অন্য কোনো মৌল নেই। যদি মৌলগুলোর যোগফল 100% হয় তবে আমরা ধরে নিব যে যৌগটিতে অন্য কোনো মৌল নেই, আর যদি 100% না হইতো তাহলে আমরা ওইখান থেকে ওই মৌলটা বের করে নিতাম। এখন যৌগটিতে অন্য কোনো মৌল নেই, প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ হাইড্রোজেনের মূল সংখ্যাটা আমরা বের করব। হাইড্রোজেনের শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে, এই হাইড্রোজেনের শতকরা পরিমাণটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, সালফারের শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে সেটাকে আমরা 32 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি যে সালফারের পারমাণবিক ভর হলো 32। আর অক্সিজেনের পারমাণবিক ভর যেটা দেওয়া আছে এটাকে দেখো, এই শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16, এই জন্য অক্সিজেনের শতকরা পরিমাণটাকে 16 দ্বারা ভাগ করব। আর সালফারের পারমাণবিক ভর হলো 32,
এই জন্য সালফারের শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে সেটাকে আমরা 32 দ্বারা ভাগ করব। আর অক্সিজেনের পারমাণবিক ভর হলো 1, তাহলে শতকরা পরিমাণ যেটা দেওয়া আছে সেটাকে আমি 1 দ্বারা ভাগ করব। দেখো এটাকে 1 দ্বারা ভাগ করছি, মানে কোনো পরিবর্তন হয় নাই। সালফারের মূল সংখ্যা নির্ণয়ের জন্য 32.65 এটাকে আমরা 32 দ্বারা ভাগ করে এত পাইছি। এখন অক্সিজেনের মূল সংখ্যা নির্ণয়ের জন্য, এই অক্সিজেনের মূল সংখ্যা নির্ণয়ের জন্য এখানে অক্সিজেনের যে শতকরা পরিমাণ দেওয়া ছিল সেটাকে আমরা 16 দ্বারা ভাগ করছি। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের মূল সংখ্যা পাইছি 2.04, আর সালফারের মূল সংখ্যা পাইছি 1.02, আর অক্সিজেনের মূল সংখ্যা পাইছি 4.08। অর্থাৎ এই মূল সংখ্যাগুলোকে এদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা আছে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা 1.02, এদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাইছি এই ক্ষুদ্রতম সংখ্যাটা দ্বারা প্রাপ্ত ভাগফলগুলোকে আমরা পুনরায় ভাগ করব। তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রাপ্ত ভাগফলগুলোকে পুনরায় ভাগ করে পাই। দেখো ভাগ করলে কি হয়, তাহলে এটাকে আমরা হাইড্রোজেনের যে মূল সংখ্যা পাইছি 2.04, এটাকে 1.02 দ্বারা ভাগ করলে হয় 2। সালফারের মূল সংখ্যা যেটা পাইছি 1.02 দ্বারা ভাগ করলে হয় 1। আর অক্সিজেনের যে মূল সংখ্যা পাইছি 4.04, এটাকে 1.02 দ্বারা ভাগ করলে হয় 4। যৌগটিতে দেখো এই যে মূল সংখ্যাগুলো আসছে পূর্ণ সংখ্যায় আমাদের চলে আসছে, পূর্ণ সংখ্যায় চলে আসছে। এখন যৌগটিতে মূল সংখ্যার অনুপাত, হাইড্রোজেন সালফার অক্সিজেনের অনুপাতগুলো হলো 2:1:4। অর্থাৎ যৌগটির স্থূল সংকেত, তাহলে যৌগটির স্থূল সংকেত হলো H2, কারণ হাইড্রোজেনের পরমাণু আছে, হাইড্রোজেনের আছে 2টা পরমাণু, সালফারের আছে 1টা পরমাণু, অক্সিজেনের আছে 4টা পরমাণু। তাহলে H2S1O4, অর্থাৎ 1 থাকলে লেখার দরকার নেই, তাহলে H2SO4। এইটাই হলো এইটার সরল সংকেত। উদ্দীপকের যে মৌলগুলা ছিল তা দ্বারা গঠিত যৌগটার সরল সংকেত বা স্থূল সংকেত কত, H2SO4। এরপরে 2 নম্বর অঙ্কটার দিকে আমরা খেয়াল করি। একটি যৌগে 32.4% সোডিয়াম দেওয়া আছে। সোডিয়ামের পরিমাণটা খেয়াল করো, সোডিয়ামের পরিমাণটা দেওয়া আছে 32.4%। আর সালফারের পরিমাণ দেওয়া আছে 22, সালফারের পরিমাণ দেওয়া আছে 22.5%। অবশিষ্ট মৌল অক্সিজেন। এর সরল সংকেত নির্ণয় করো, এর সরল সংকেত নির্ণয় করো। ওর সরল সংকেত নির্ণয় করো। দেখো যৌগে সোডিয়াম এবং সালফারের শতকরা পরিমাণ, যৌগে সোডিয়াম এবং সালফারের শতকরা পরিমাণ এইটা আর এইটা যোগ করিয়া আমরা দেখো 32.4 যোগ 22.5, হ্যাঁ এইটা আর এটা যোগ করে আমরা পাইছি 54.9% পাইছি। দেখো সোডিয়ামের পরিমাণ দেওয়া আছে 32.4 এবং সালফারের পরিমাণ 22.5, এটা যোগ করে 54.9%। যেহেতু যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা পরিমাণ 100 হতে হবে, দেখো এইখানে এই দুইটা যোগ করে 54.9 হয়েছে, তাহলে আমাদের কি 100 হয় নাই কিন্তু। তাহলে এইখানে অবশিষ্ট মৌলটা এখানে বলা আছে যে অবশিষ্ট মৌলটা অক্সিজেন, তাহলে আমরা অক্সিজেনের পরিমাণটা বের করব। অক্সিজেনের পরিমাণটা কিভাবে আমরা বের করব, যৌগে উপস্থিত যে মৌলগুলা থাকবে এই মৌলগুলার মোট যে শতকরা পরিমাণটা পাইছি এই পরিমাণটা 100 থেকে বিয়োগ করলেই আমরা অক্সিজেনের পরিমাণ পাবো। তাহলে 100 থেকে বিয়োগ করে আমরা অক্সিজেনের পরিমাণ পেলাম, অক্সিজেনের শতকরা পরিমাণ পেলাম। এখন দেখো আমরা সোডিয়ামের শতকরা পরিমাণ দেওয়া আছে, সালফারের শতকরা পরিমাণ দেওয়া আছে, আর অক্সিজেনের শতকরা পরিমাণটা আমরা বের করছি। এই প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা, প্রত্যেক মৌলের শতকরা যে পরিমাণটা আমরা পেয়েছি এই শতকরা পরিমাণটাকে
তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। সোডিয়ামের যে শতকরা পরিমাণটা আছে এটাকে আমরা ভাগ করব 23 দ্বারা, আর সালফারের যে শতকরা পরিমাণ আছে এটাকে আমরা ভাগ করব 32 দ্বারা, আর অক্সিজেনের যে শতকরা পরিমাণটা আমরা পেলাম এটাকে আমরা ভাগ করব 16 দ্বারা। প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এখন প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে সোডিয়ামের মোল সংখ্যা নির্ণয়ের জন্য সোডিয়ামের যে শতকরা পরিমাণ দেওয়া আছে এটাকে আমরা 23 দ্বারা ভাগ করলাম। সালফারের দেখো, সালফারের মোল সংখ্যা নির্ণয়ের জন্য সালফারের যে শতকরা পরিমাণটা দেওয়া আছে এই শতকরা পরিমাণটাকে আমরা 32 দ্বারা ভাগ করব। আর অক্সিজেনের যে মূল সংখ্যা দেওয়া আছে, এই অক্সিজেনের যে শতকরা পরিমাণ দেওয়া আছে অক্সিজেনের মূল সংখ্যা নির্ণয়ের জন্য এটাকে আমরা 16 দ্বারা ভাগ করলাম। আমরা দেখো এখানে সোডিয়ামের মূল সংখ্যা পেলাম 1.408, আর সালফারের মূল সংখ্যা 0.703, আর অক্সিজেনের মূল সংখ্যা 2.818। অর্থাৎ মূল সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় আসে নাই। এখন দ্বিতীয় নম্বর যে কাজটা, এদের মধ্যে যে প্রাপ্ত ভাগফলগুলো পেয়েছি এদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এইটা 0.703। এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটা মৌলের প্রাপ্ত ভাগফলগুলোকে আবার পুনরায় ভাগ করব। এই ক্ষুদ্রতম সংখ্যা 0.703 দ্বারা 3 দ্বারা। তাহলে সোডিয়ামের যে মূল সংখ্যা আমরা পেয়েছিলাম এটাকেও আমরা ওই 0.703 দ্বারা ভাগ করব। সালফারের যে মূল সংখ্যা পেয়েছি এটাকেও আমরা 0.70 দ্বারা ভাগ করব, 73 দ্বারা ভাগ করব। এইখানে দেখো, আর অক্সিজেনের যে মূল সংখ্যা পেয়েছি এটাকেও 0.703 দ্বারা আমরা কি করব? ভাগ করব। তাহলে সোডিয়ামের মূল সংখ্যা 2, সালফারের মূল সংখ্যা 1, আর অক্সিজেনের যে মূল সংখ্যা এটা হলো 4। অক্সিজেনের যে মূল সংখ্যা এটা আমরা পাইছি 4। সোডিয়ামের মূল সংখ্যা পাইছি 2, সালফারের মূল সংখ্যা 1, আর অক্সিজেনের মূল সংখ্যা পাইছি 4। দেখো তাহলে এইখানে দেখো আমরা সোডিয়ামের মূল সংখ্যা 2, সালফারের মূল সংখ্যা 1, আর অক্সিজেনের মূল সংখ্যা 4। অর্থাৎ যৌগে মূল সংখ্যার অনুপাতগুলো আমরা দেখব যে সোডিয়াম, সালফার এবং অক্সিজেন এর মূল সংখ্যার অনুপাত 2, 1, 4। অর্থাৎ যৌগের স্থূল সংকেত, যৌগের স্থূল সংকেত হলো সোডিয়াম Na2S1 এবং O4। অর্থাৎ Na2SO4 এক থাকলে লেখার দরকার নেই, তাহলে আমরা এক লিখবো না। তাহলে Na2SO4 এটা হলো সোডিয়ামের স্থূল সংকেত বা সরল সংকেত। দেখো যৌগের। এখন আমরা যাব 3 নম্বর যৌগটার দিকে। খেয়াল করো এখানে উদ্দীপকে 3 নম্বর অঙ্কে উদ্দীপকে একটি যৌগে হাইড্রোজেন ইকুয়াল টু 2.04%। একটি যৌগে হাইড্রোজেন ইকুয়াল টু 2.04%, সালফার ইকুয়াল টু 32.65%, এবং অক্সিজেন ইকুয়াল টু 65.31%, এবং এর আণবিক ভর 98 হলে আণবিক সংকেত নির্ণয় করো। একটি যৌগে হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে 2.04%, সালফার 32.65% এবং অক্সিজেন 65.31%। এর আণবিক ভর দেওয়া আছে 98। এর থেকে আমরা আণবিক সংকেতটা নির্ণয় করব। যৌগে উপস্থিত মৌলগুলোর যোগফল, মৌলগুলোর দেখো শতকরা পরিমাণের যোগফল। যৌগে উপস্থিত মৌলের শতকরা পরিমাণের যোগফল এখানে দেওয়া আছে। হাইড্রোজেন দেওয়া আছে দেখো 2.04 যোগ 32.65 যোগ 65.31%। এটি যোগ করে আমরা দেখলাম যে যোগফল 100 হয়েছে, অর্থাৎ যৌগটিতে অন্য কোনো মৌল নেই। তাহলে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করব? ভাগ করব। তাহলে হাইড্রোজেনের যে পরিমাণ, শতকরা পরিমাণটা দেওয়া আছে এটাকে আমরা 1 দ্বারা ভাগ করব।
আর সালফারের যে শতকরা পরিমাণটা দেওয়া আছে এটাকে আমরা 32 দ্বারা ভাগ করব আর অক্সিজেনের যে শতকরা পরিমাণটা দেওয়া আছে এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব কারণ আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 সালফারের হলো 32 আর অক্সিজেনের হলো 16 তাহলে প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব তাহলেই আমরা মূল সংখ্যা পাবো তাহলে মূল সংখ্যা দেখো হাইড্রোজেনের যে পরিমাণটা দেওয়া ছিল সেটাকে 1 দ্বারা ভাগ করছি সালফারের যে শতকরা পরিমাণটা দেওয়া ছিল সেটাকে 32 দ্বারা ভাগ করছি আর অক্সিজেনের যে শতকরা পরিমাণ দেওয়া ছিল সেটাকে 16 দ্বারা ভাগ করছি তাহলে প্রাপ্ত ভাগফলগুলো দেখো কোনোটাই পূর্ণ সংখ্যায় আসে নাই তবে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1.02 তাহলে এদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে 1.02 এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা পুনরায় প্রাপ্ত ভাগফলগুলোকে আমরা ভাগ করব তাহলে প্রাপ্ত ভাগফলগুলোকে 1.02 দ্বারা ভাগ করে পাই দেখো তাহলে হাইড্রোজেনের যে মূল সংখ্যা আমরা পেয়েছি 2.04 এটাকে 1.02 দ্বারা আমরা কি করব ভাগ করব ভাগ করলে পাই 2 সালফারের যে মূল সংখ্যা পেয়েছি 1.02 এটাকেও আমরা 1.02 দ্বারা ভাগ করলে পাবো 1 আর অক্সিজেনের যে মূল সংখ্যা পেয়েছি 4.08 এটাকেও আমরা 1.02 দ্বারা ভাগ করলে 4 তাহলে হাইড্রোজেনের মূল সংখ্যা পাইছি 2 সালফারের মূল সংখ্যা 1 আর অক্সিজেনের মূল সংখ্যা পাইছি 4 তাহলে আমাদের সবগুলো সংখ্যাই দেখো পূর্ণ সংখ্যায় চলে আসছে তাহলে যৌগটার সরল সংকেত যৌগটিতে মূল সংখ্যার অনুপাতগুলো আমরা লিখব হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের মূল সংখ্যার অনুপাত 2:1:4 তাহলে যৌগটির স্থূল সংকেত H2S1O4 H2SO4 অর্থাৎ 1 থাকলে লেখার দরকার নেই এর পরবর্তীতে ধরি যৌগটির আণবিক সংকেত স্থূল সংকেত আমরা যেটা পেয়েছি সেটার দেখো ব্র্যাকেটের বাইরে আমরা n ইউজ করব ধরি যৌগটির আণবিক সংকেত এই স্থূল সংকেত যেটুকু পেয়েছি তার বাইরে আমরা n ইউজ করছি তাহলে দেওয়া আছে যৌগটির আণবিক ভর এই যৌগটার আণবিক ভর 98 দেওয়া আছে এই যৌগটার আণবিক ভর দেওয়া আছে 98 যৌগটার আণবিক সংকেত হলো এটুকু তাহলে আণবিক সংকেত যেটুকু পাইছি এই আণবিক সংকেতের আণবিক ভরটা আমরা বের করব আণবিক সংকেতের আণবিক ভরটা দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 আণবিক ভর বের করার নিয়ম হলো যে প্রত্যেক মৌলের যে পারমাণবিক ভর আছে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর হাইড্রোজেন আছে 2টা তাহলে 1 × 2 যোগ সালফারের পারমাণবিক ভর হলো 32 এই 32 কে সালফারের একটা পরমাণু আছে এইজন্য 1 দ্বারা গুণন না করলেও হতো অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16 এটাকে আমরা গুণন করছি 4 দ্বারা কারণ অক্সিজেনের পরমাণু আছে 4টি তাহলে দেখো তাহলে 1 × 2 32 কে গুণন করছি 1 দ্বারা আর 16 কে গুণন করছি 4 দ্বারা তার সাথে ব্র্যাকেটের বাইরে আমরা কি n ইউজ করছি এখন 2 32 আর 4 16 64 তাহলে এইটার বের হচ্ছে 98n এই যৌগটার যে আণবিক সংকেত এই আণবিক সংকেতের আণবিক ভরটা বের হয়েছে 98n কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যৌগটার আণবিক ভর হলো 98 তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি 98n = হলো 98 তাহলে এখান থেকে n এর মানটা বের করব n এর মানটা বের করে আমরা এই জায়গায় বসিয়ে দেব তাইলেই যৌগটার আণবিক সংকেত নির্ণয় করা হয়ে যাবে তাহলে খেয়াল করো n এর সাথে 98 কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে তাহলে এই 98 যে গুণন অবস্থায় আছে এই 98 দ্বারা যখন আমরা সাইড চেঞ্জ করব তখন এই ডান পাশের 98 কে ভাগ হয়ে যাবে n এর সাথে গুণন অবস্থায় ছিল আমরা জানি গুণন অবস্থায় থাকলে সাইড চেঞ্জ হলে ভাগ হয়ে যায় তাহলে n এর মান বের হবে 98/98 তাহলে 98 কে যদি আমি 98 দ্বারা ভাগ করি তাহলে এই 1 নিয়ে আমরা এখানে বসাই দিলেই যৌগটার আণবিক সংকেত পেয়ে যাব অতএব যৌগের আণবিক সংকেত H2SO4n
এনের পরিবর্তে আমরা 1 বসাইলাম, 1 দ্বারা এটাকে যদি 1 দ্বারা গুণন করি মানের কোনো পরিবর্তন হয় না। অতএব যৌগটির আণবিক সংকেত হলো H2SO4। 4 নম্বর অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করব। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিশিষ্ট যৌগ। কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। একটা যৌগের মধ্যে 3টা মৌল আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এর মধ্যে দেখো হাইড্রোজেনের শতকরা পরিমাণটা দেওয়া আছে, কার্বনের শতকরা পরিমাণটা দেওয়া আছে, যৌগটির আণবিক ভর দেওয়া আছে। আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে কার্বনের শতকরা পরিমাণ দেওয়া আছে, হাইড্রোজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে, অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া নেই। কার্বনের শতকরা পরিমাণ আর হাইড্রোজেনের শতকরা পরিমাণটা দেওয়া আছে, অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া নেই। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব? যৌগে যে মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া আছে, এই শতকরা পরিমাণটুকু আমরা এই 2টা মৌলের যে শতকরা পরিমাণ দেওয়া আছে, এই 2টা মৌলের শতকরা পরিমাণ যোগ করে 100 থেকে বিয়োগ করলে যে মান পাবো সেই মানটাই হবে অক্সিজেনের শতকরা পরিমাণ। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের শতকরা পরিমাণের যোগফল 28.94%। তাহলে অক্সিজেনের শতকরা পরিমাণটা হবে 100 থেকে 28.94 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা 71.06% পেলাম, 71.06%। এখন দেখো আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণ এখানে পেয়েছি, কার্বনের শতকরা পরিমাণ পেয়েছি, আর অক্সিজেনেরও শতকরা পরিমাণ আমরা পেয়েছি। তাহলে 3টা মৌলের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আমরা কি করব? ভাগ করব। অর্থাৎ প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করে দেখো কার্বনের মূল সংখ্যাটা আমরা পাবো। কার্বনের মূল সংখ্যা, তাহলে কার্বনের শতকরা পরিমাণ যেটা দেওয়া ছিল সেটাকে 12 দ্বারা ভাগ, কারণ কার্বনের পারমাণবিক ভর হলো 12। হাইড্রোজেনের যে শতকরা পরিমাণটা ছিল সেটাকে 1 দ্বারা ভাগ, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। আর এখানে অক্সিজেনের যে শতকরা পরিমাণটা দেওয়া পাইছি সেটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে কার্বনের মূল সংখ্যা 2.23, হাইড্রোজেনের মূল সংখ্যা আমরা পেয়েছি 2.24, আর অক্সিজেনের মূল সংখ্যা আমরা পেলাম 4.44। এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হলো 2.23। এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে আমরা ভাগ করব। তাহলে প্রত্যেক মৌলের যে শতকরা পরিমাণ দেওয়া আছে, এই শতকরা পরিমাণ প্রত্যেক মৌলের যে মূল সংখ্যা আমরা পেয়েছি সেই মূল সংখ্যাগুলোকে পুনরায় আবার আমরা 2.23 দ্বারা ভাগ করব, কারণ প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে 2.23 হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে প্রাপ্ত ভাগফলগুলোকে এত দ্বারা ভাগ করে পাই। তখন দেখো কার্বনের মূল সংখ্যা পাইছি আমরা 1, হাইড্রোজেনের মূল সংখ্যাটা আমরা পেয়েছি 1.004, অর্থাৎ এটাকেও আমরা 1 ধরে নিছি। আর অক্সিজেনের মূল সংখ্যা পেয়েছি 1.99, এটাকে আমরা ধরে নিছি 2, অর্থাৎ পূর্ণ সংখ্যার কাছাকাছি চলে আসলে আমরা পূর্ণ সংখ্যায় ধরে নিব। তাহলে কার্বনের মূল সংখ্যা পাইছি 1, হাইড্রোজেনের 2, অক্সিজেনের হলো কার্বনের 1, হাইড্রোজেনের 1, আর অক্সিজেনের পেয়েছি 2। তাহলে দেখো যৌগটির মূল সংখ্যার অনুপাত, যৌগটিতে মূল সংখ্যা যে আছে সেগুলোর অনুপাত 1:1:2। সুতরাং যৌগটির স্থূল সংকেত তাহলে C1H1O2, তাহলে CH2। এখন ধরি যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত আমরা ধরে নিলাম। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে বলছে, তাহলে স্থূল সংকেত যেটুকু পাইছি ওইটুকুকেই আমরা আণবিক সংকেত ধরে নিছি। শুধু খালি আমরা ব্র্যাকেটের বাইরে n ইউজ করছি। ধরি যৌগটির আণবিক সংকেত n, তাহলে এত এর আণবিক ভর
এত এর আণবিক ভর। তাহলে এইখানে যে আণবিক সংকেতটা আমরা ধরে নিছি, এই আণবিক সংকেতের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। আণবিক ভর নির্ণয় করতে হলে প্রত্যেক মৌলের পারমাণবিক ভরকে তার পরমাণুর সংখ্যা দ্বারা গুণন করব। কার্বনের পারমাণবিক ভর হলো 12, কার্বন আছে একটাই, এই জন্য আর এক দ্বারা গুণন করি নাই, কারণ এক দ্বারা গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না। হাইড্রোজেন আছে একটা, হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, তাহলে কার্বনের পারমাণবিক ভর যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর যোগ অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, কিন্তু অক্সিজেনের পরমাণু আছে 2টা, এই জন্য 16 গুণন 2 লিখছি। তাহলে 16 দুগুণে 32, 32 এর সাথে 1 যোগ 12 যোগ করে 45 N। তাহলে এই যে আণবিক সংকেতটা আমরা ধরে নিছি, এই আণবিক সংকেতের আণবিক ভরটা হইছে 45 N। আণবিক সংকেতের আণবিক ভরটা আমরা পেয়েছি 45 N। আর যৌগটার আণবিক, এই যৌগটার বলছে যে যৌগটার আণবিক ভর হলো 90। তাহলে আমরা শর্তমতে লিখতে পারি 45 N = 90। তাহলে n এর মানটা আমরা বের করব, n 90/45। তাহলে n এর সাথে 45টা গুণন অবস্থায় আছে, যখন আমরা সাইড চেঞ্জ করে দিব তখন ভাগ হয়ে যাব। 90কে 45 দ্বারা ভাগ করলে হয় 2, তাহলে n এর মানটা নিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দিব, তখন আমরা যৌগটার আণবিক সংকেত পেয়ে যাব। অতএব যৌগটির আণবিক সংকেত এখানে আমরা ধরে নিছি এত, এখানে n এর পরিবর্তে 2 বসাবো, এই 2 দ্বারা এটাকে গুণন, হাইড্রোজেনের 1 আছে এখানে 1 এর সাথে গুণন, আর কার্বনের এখানে 1 আছে এটা 1 এর সাথে গুণন, তাহলে হবে C2H2O4, অর্থাৎ 2 গুলো নিচে হবে, তাহলে C2H2O4। এইটাই হলো যৌগটার আণবিক সংকেত। এখন 5 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো, যে একটি যৌগের আণবিক ভর, একটা যৌগের আণবিক ভর দেওয়া আছে, একটি যৌগের আণবিক ভরটা হলো 60। যৌগটিতে 60% কার্বন আর 26.67% অক্সিজেন, অবশিষ্ট মৌল রয়েছে হাইড্রোজেন। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে একটি যৌগে দেখো কার্বন দেওয়া আছে 60% আর অক্সিজেন দেওয়া আছে 26.67%, অবশিষ্ট মৌলটা আছে হাইড্রোজেন। আমরা অবশিষ্ট মৌলটা কিভাবে বের করব? যৌগে যে মৌলগুলোর যে শতকরা পরিমাণ দেওয়া আছে, কার্বন এবং অক্সিজেনের যে শতকরা পরিমাণ দেওয়া আছে, এটা যোগ করব। এটা যোগ করে আমরা 100 থেকে বিয়োগ করলে অবশিষ্ট যে মৌলটা হাইড্রোজেনের শতকরা পরিমাণটা আমরা পাবো। তাহলে দেখো কার্বন এবং অক্সিজেনের শতকরা পরিমাণটা আমরা যোগ করি, কার্বন এবং অক্সিজেনের শতকরা পরিমাণটা হয়েছে আমাদের 86.7%। কার্বন ও অক্সিজেনের শতকরা পরিমাণ 86.7%। এখান থেকে আমরা অক্সিজেনের, দেখো হাইড্রোজেনের শতকরা পরিমাণটা নির্ণয় করব। তাহলে 100 থেকে আমরা 86.7%, 100 থেকে যদি আমরা বিয়োগ করি তবে আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণটা পাবো। অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ 100 থেকে 86.7% বিয়োগ করলে 13.3%। তাহলে আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণটা পেলাম 13.3%। আর উদ্দীপকে কার্বন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ দেওয়া আছে, এইখান থেকে আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণটা বের করে নিলাম। এখন প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কার্বনের পারমাণবিক ভর হলো 12, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। তাহলে আমরা এই প্রত্যেক মৌলের যে শতকরা পরিমাণটা, এইটা এবং এইটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এখন প্রত্যেক মৌলের শতকরা পরিমাণটাকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে আমরা মূল সংখ্যা নির্ণয় করব। তাহলে কার্বনের মূল সংখ্যাটা হবে, দেখো 60/12, কার্বনের পারমাণবিক ভর হলো 12, তাহলে 5। হাইড্রোজেনের মূল সংখ্যা 13.3, এটাকে 1 দ্বারা ভাগ করব, তাহলে 13.3 হবে। আর অক্সিজেনের মূল সংখ্যা
26.7 এটাকে 16 দ্বারা ভাগ করব, তাহলে 1.668 হবে। অর্থাৎ প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1.668। প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 1.668। এই প্রাপ্ত ভাগফল দ্বারা, এই ক্ষুদ্রতম সংখ্যাটা দ্বারা প্রাপ্ত ভাগফলগুলোকে পুনরায় আমরা ভাগ করব। তাহলে কার্বনের মূল সংখ্যা এটাকে আমরা 1.668 দ্বারা ভাগ করব, আর হাইড্রোজেনের মূল সংখ্যা 13.3 এটাকে আমরা 1.668 দ্বারা ভাগ করব, আর অক্সিজেনের মূল সংখ্যা 1.668 এটাকে আমরা 1.668 দ্বারা ভাগ করব। তাহলে 3 এখানে দেখো ভাগ করলে কার্বনের যে মূল সংখ্যা এটাকে আমরা 1.668 দ্বারা ভাগ করলে 2.99 আসছে, অর্থাৎ 3 এর কাছাকাছি চলে আসছে, এটাকে আমরা 3 ধরব। আর হাইড্রোজেনের মূল সংখ্যা 7.97, অর্থাৎ দশমিকের পরে 9 আছে, এটাকে আমরা 8 ধরব। আর অক্সিজেনের মূল সংখ্যা 1.668 কে 1.668 দ্বারা ভাগ করলে হয় 1, অর্থাৎ যৌগটির দেখো মূল সংখ্যাগুলো পূর্ণ সংখ্যায় চলে আসছে। এখন যৌগটিতে মূল সংখ্যার অনুপাত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর অনুপাত 3:8:1। তাহলে যৌগটির স্থূল সংকেত C3H8, তারপরে অক্সিজেনের এখানে 1, তাহলে C3H8O এটা হলো স্থূল সংকেত। তাহলে ধরি যৌগটার আণবিক সংকেত, স্থূল সংকেতের নির্ণয়ের পর যখন আমরা আণবিক সংকেত লিখব তখন আমরা ব্র্যাকেটে বাইরে n ধরব। n এর মানটা এখানে বসাইয়া দিলেই n এর মানটা আমরা নির্ণয় করব। n এর মানটা আমরা এখানে বসাইয়া দিলেই আণবিক সংকেতটা পেয়ে যাব। তাহলে যৌগটার যে আণবিক সংকেত আমরা লিখলাম এত, এই আণবিক সংকেতের আণবিক ভরটা আমরা বের করব। আণবিক সংকেতের আণবিক ভর, আণবিক ভর যদি আমরা বের করতে যাই তবে প্রত্যেক মৌলের পারমাণবিক ভর জানা থাকতে হবে। কার্বনের পারমাণবিক ভর হলো 12, এই 12কে আমরা 3 দ্বারা গুণন করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, এই 1 কে আমরা 8 দ্বারা গুণন করব। অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, 16 সাথে 1 গুণন করলে 16ই হবে, গুণন করার এই জন্য দরকার নেই। তারপরে ব্র্যাকেটের বাইরে আমরা n ইউজ করব। তাহলে 3 × 36 যোগ 8 যোগ 16, তাহলে যোগ করা হয়েছে 60n। আর এই যৌগটার আণবিক ভর দেওয়া ছিল 60, তাহলে আমরা এখানে প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি 60n = 60। n এর মানটা কত হবে 1, তো এই 60কে 60 দ্বারা ভাগ, কারণ 60টা n এর সাথে গুণন অবস্থায় ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করছি তখন ভাগ হয়ে গেছে। 60কে 60 দ্বারা ভাগ করলে হয় 1। এই 1 নিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দিব, যে জায়গায় ধরে নিছি যে ধরি যৌগটার আণবিক সংকেত এত n, তাহলে n এর মানটা দেখো আমরা এখানে 1 বসাবো। n এর মান 1 বসাইলে আর 1 দ্বারা এটাকে গুণন করব। 1 দ্বারা গুণন করলে মানের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখার জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা।